শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের জন্য সুন্দর হোক এই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন, এবং আপনাদের সাথে রয়েছে আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের সুন্দর দিনের প্রত্যাশা, শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, খুব স্নিগ্ধ লাগছে। ধন্যবাদ। তোমাকেও খুব স্নিগ্ধ লাগছে, এবং এই যে বললে খুবই ভালো আছো, এই খুবই ভালো থাকার কারণ কি? খুবই ভালো থাকার কারণ হচ্ছে গিয়ে ভালো থাকতে হয়, কারণ আমাদের ব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী স্যার সবসময় একটি কথা বলেন যে ভালো থাকার জন্য আসলে কোনো কারণ লাগে না, ভালো থাকা খুঁজে নিতে হয়। আর বিশেষ করে আমরা যখন এই রাঙা সকালের স্টুডিওতে বসি তখন অটোমেটিক একটা ভালো থাকার আবহ তৈরি হয়ে যায়, কারণ প্রতিদিন নতুন নতুন অতিথি আসেন, তাদের জীবনে গল্প শুনি আমরা। আজকেও তার ব্যতিক্রম হবে না দর্শক। আজকে তেমনই একজন অতিথি রয়েছেন আমাদের মাঝে, তিনি একজন স্থপতি মোহাম্মদ এহসানুল করিম। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। আপনাদেরকে শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। বাহ, আমরা অনেক ভালো থাকা নিয়ে কথা বলছিলাম, আপনি কতটুকু ভালো আছেন? আজকে ভালো আছি। সকালটা খুব সুন্দর, রাতে খুব গরম ছিল, সকালে খুব সুন্দর ঠান্ডা বাতাস বইছে। আপনাদের এখানে আসার সময় গাড়ির জানলা খুলে এসেছি যাতে বাইরের বাতাসটা ভিতরে ঠান্ডা বাতাসের মধ্যে ছিল আর কি, মনোরম ছিল আর কি। এটা বোঝা যাচ্ছে যে আপনি খুব রোমান্টিক, যেহেতু আপনি একজন শিল্পী, মানে স্থপতিরা তো শিল্পী হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমরা কিছুটা চিত্র পেয়ে গেলাম। কিন্তু যাই হোক, আমরা একদম ছোটবেলা থেকে গল্প শুরু করতে চাই, কি বলো সুস্মিতা? একদমই তাই, চলো শুরু করে দিই। স্যার, একেবারেই ছোটবেলা থেকেই আমরা জানতে চাইবো শৈশবটা কেমন ছিল। শৈশব আমরা তো যখন ছিলাম, আমাদের শৈশবটা ডিফারেন্ট। আমি আসলে একটু মফস্বল এরিয়াতে বড় হয়েছি। কোথায়? আমার জন্ম ভোলা, বর্তমান, তারপর বরিশালে কিছুদিন পড়াশোনা করেছি, তারপর পরের লাইফটা আমার খুলনা কেটেছে আর কি। তো খুলনা আসার আগে যে লাইফটা ছিল সেই লাইফটা অনেক দুরন্ত ছিল। ওখানে অনেক নদী, অনেক কিছু ছিল, অনেক কিছু করতাম আর কি, মজা করতাম, সাঁতার কাটতাম, নদী পার হতাম, অনেক দুরন্ত ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এবং পরিবারে সেই সময় কে কে ছিলেন? আমরা দু ভাই বোন। আমি ছোট, আমার বোন বড়। আমার বাবা চাকরি করতেন দেশে। আমরা বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন বয়সে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করেছি আর কি, বসবাস করতাম আর কি। কোথায় চাকরি করতেন? আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, যার ফলে ট্রান্সফারের চাকরি। তো এখানে বরিশাল, খুলনা, পরে খুলনায় স্থায়ী ছিলাম আমরা অনেকদিন। মানে যদি জানতে চাই মোট কতবার পরিবর্তন হয়েছে স্কুল? আমার বেশি হয়নি, স্কুল একবারই হয়েছে আর কি। আর থাকার জায়গাটা আমি 2-3 জায়গায় ছিলাম, 3টে স্থানে ছিলাম। পরে আমি ইউনিভার্সিটি যখন থাকি তখন আমার বাবা হয়তো আবার এদিক সেদিক করেছেন, তখন হলে থাকার কারণে আমার আর হয়নি, আমি এক জায়গায় ছিলাম আর কি। আচ্ছা, যেটি বলছিলেন অনেক দুরন্ত ছিলেন। হ্যাঁ, তো দুরন্তর কিন্তু দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে খুব বাঁদর, হ্যাঁ, মানে অনেক দুষ্ট, আর একটা হচ্ছে গিয়ে একদম চঞ্চল হতে পারে। হ্যাঁ, তো আপনি কোন পর্যায়ে ছিলেন? প্রথমটার পর্যায়ে ছিলাম আর কি। তো আদরে বাঁদর হয়েছিলেন বোঝা যাচ্ছে, যেহেতু আপনি সবচেয়ে ছোট। তো একটু নমুনাও শুনি, মানে নদী পার হওয়া কিংবা সাঁতার কাটা এটা তো কমন থিং, এর বাইরে একদম দুরন্তপনার কিছু চিত্র চাই। অ্যাকচুয়ালি বেশ সারাক্ষণ স্কুল শেষ করে বাইরেই থাকতাম। তারপর হচ্ছে কখন স্কুল শেষ হলে বন্ধুরা মিলে তখন বিভিন্ন জায়গায় যেতাম, বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চার করতাম, মানে হচ্ছে গ্রামে যেরকম অ্যাডভেঞ্চার করে। তারপর আমরা যখন দুপুরবেলা সবাই মিলে ভেলা বানাতাম, বানিয়ে নদীর ওপারে যেতাম, যে ওখানে বিভিন্ন জিনিস ওখান থেকে নিয়ে আবার এই পাশে আসতাম, এইগুলো অনেক মজা করতাম আর কি। দুরন্তপনার জন্য শাস্তিও তো নিশ্চয়ই পেতে হতো। হ্যাঁ, বাসায় আসলে পানিশমেন্ট ছিল, বিভিন্ন ট্রিটমেন্টের বিভিন্ন ব্যবস্থা ছিল। কিন্তু সেই সময়গুলো কিন্তু এখনো যখন আপনার মনে পড়ে নিশ্চয়ই সেই সময় ফিরে যেতে ইচ্ছা হয়, তাই না? হ্যাঁ, আমি এটা ইদানিং শুরু করেছি। আমি যেখানে যেখানে ছিলাম আমি ওগুলো আবার ভিজিট করছি, করে সেগুলো দেখি, সেগুলো আমার ছোটবেলা যেখানে ছিলাম সেগুলো আমি ভিজিট করি মাঝে মাঝে, দেখি, ওখানে একটু নস্টালজিক হই যে মানে মনে হচ্ছে আমি এখানে ছিলাম। ওই জায়গাগুলো পাই না, কারণ দেশে তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক মানুষ বেড়েছে, ওই জিনিসগুলো অনেক জায়গায় নাইও, এটা আর কি। আচ্ছা, আর যদি একটু জানতে চাই যে এই দুরন্ত ছেলেটা যখন স্কুলে যেত, স্কুলে কেমন ছিল পড়াশোনায়?
পড়াশোনায় খুব ভালো ছিলাম না, খারাপ অ্যাভারেজ ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, সেই দুরন্ত এভারেজ স্টুডেন্ট ছেলেটি কি স্বপ্ন দেখতে বড় হয়ে, মানে বড় হয়ে কি হবে? বড় হয়ে অ্যাকচুয়ালি যে স্থপতি হব ছোটবেলায় এটা আমি কখনো ভাবিনি। স্কুল লাইফ যখন শেষ করি, স্কুল লাইফে যখন ছিলাম আমার বাবা আমাকে বলতো যে আর্কিটেক্ট সম্বন্ধে বলতো, যে ওনার এক বন্ধু ছিল আর্কিটেক্ট। তারপর আমি আস্তে আস্তে ফাইন্ড আউট করা শুরু করলাম স্থপতি বা আর্কিটেক্ট কি, তখন আমার কাছে ভালো লাগা শুরু করলো। তারপর যখন উচ্চ মাধ্যমিক দিলাম, তখন তো সুযোগ, তখন এটার জন্য ট্রাই করলাম আর কি। মানে তার আগে আপনি কিছুই ভাবেননি স্যার? হ্যাঁ, ভেবেছি স্কুল কলেজ লাইফ থেকে ছিল যে আর্কিটেক্ট হব। আচ্ছা, এর বাইরে আসলে কিছু না, ভাবেননি? এরকম বেশি ভাবিনি আর কি। বাহ। আচ্ছা সবাই আসলে স্বপ্ন ছুঁতে পারে না, যেটি আমাদের অতীতে একদমই তাই। পেরেছেন। এবং আরেকটু যদি জানতে চাই যে এই যে আর্কিটেক্ট যারা হয়, আমরা অনেক সময় দেখি যে তাদের ছোটবেলা থেকে হয়তো একটা ছবি আঁকার মতো প্রবণতা থাকে, বা অনেকের থাকে না যে টুকটাক এটা সেটা মানে নির্মাণের যে একটা স্পৃহা সেটা অনেকের মধ্যে থাকে। আপনার কি এরকম কোনো ছবি আঁকা কি বা এই ব্যাপারগুলো আমি প্রতি ওভাবে আগ্রহ ছিল কিনা? ছবি আঁকতে, সবাই তো ছবি আঁকে, সবাই নৌকা আঁকে, সবাই নদী আঁকে, স্কুল থাকে, ওগুলো করতাম। কিন্তু ওরকম আমি আঁকিয়েছিলাম না আর কি, যে আচ্ছা ছবি খুব আঁকা আঁকি করা এটা না। তবে ক্রিয়েটিভ ছিলাম, টুকটাক জিনিস তৈরি করতাম, এটা করতাম ওটা করতাম, এগুলোর মধ্যে ছিলাম আর কি। জানি না ওইখান থেকে এটা আসছে কিনা, কিন্তু ওরকম আমি আর্টিস্ট বা এরকম টাইপের কিছু ছিলাম না, আচ্ছা। যেটা খুবই জরুরি আর্কিটেকচার একটা। ছোটবেলার অনেক প্লেসে যেমন এখন আপনি যাচ্ছেন, নস্টালজিক হচ্ছেন, ছোটবেলার বন্ধুদের সাথে কি এখনো যোগাযোগ আছে? হ্যাঁ, এটা তো অবশ্যই করে থাকি। আমি যদি খবর পেয়ে থাকি যে আমার বন্ধু ওখানে আছে, আমি চেষ্টা করি তাকে খুঁজে বের করা, বা ওখানে আমি চলেও যাই অনেক সময়, সারপ্রাইজও দেয় আর কি। বাহ। চমৎকার। আমরা এইভাবে পুরো ঘন্টা জুড়ে আপনার গল্পগুলো শুনতে থাকবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো দর্শকদের জানিয়ে ফেলতে চাই। জি বলুন। দর্শক, আমাদের আজকের অতিথি মোহাম্মদ এহসানুল করিম বাংলাদেশের একজন খ্যাতিমান স্থপতি। আধুনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে স্থাপত্য শিল্পে স্থানীয় উপকরণ ব্যবহার করে টেকসই এবং পরিবেশ বান্ধব স্থাপত্য ডিজাইন তৈরি করে যাচ্ছেন 2 দশকেরও বেশি সময় ধরে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে লেখাপড়া সম্পন্ন করেন। তার রয়েছে ডিজাইনস্কেপ আর্কিটেকচার স্টুডিও নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল আর্কিটেক্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে তিনি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার নকশা করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ের প্রিমিটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, কেন্দুয়া জামে মসজিদ, কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গাজীপুরের কাশিমপুরে এবং নরসিংদীতে মাস্কো গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মানিকগঞ্জের কালামপুরে ওডেসি ক্রাফট গ্রিন ফ্যাক্টরি এবং এএনসি মেডিকেল ইকুইপমেন্ট ফ্যাক্টরি, কন্ডোমিনিয়াম প্রজেক্ট নাভানা সিটিডেল, সিটি ইন দ্য সিটি, কুমিল্লা সেনানিবাসে আর্মি স্পোর্টস কমপ্লেক্স, রূপগঞ্জে প্রকল্পিত নেভাল অফিসারদের হাউজিং প্রজেক্ট প্রকল্প সহ অসংখ্য প্রকল্পে ডিজাইন করেছেন তিনি। চলুন ফিরে যাই তার কাছে। ছোটবেলার গল্পে ছিলাম এবং সেখান থেকে পরবর্তীতে এই যে স্থাপত্য নিয়ে পড়া শুরু, তো বলছিলেন যে কলেজ লাইফ থেকেই চিন্তাটা ছিল, তো তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সেই জার্নিটা একটু শুনি। মানে কলেজ কোথায় ছিল এবং সেখান থেকে পরবর্তীতে? আমার কলেজ ছিল যশোর ক্যান্ট পাবলিক কলেজ। আচ্ছা। সেখান থেকে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে তারপর ইউনিভার্সিটি অ্যাপ্লাই করি। তারপর ওখান থেকে খুলনা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হই, এবং খুলনা ইউনিভার্সিটিতে আমরা ছিলাম 4th ব্যাচ। আপনারা জানেন ইউনিভার্সিটিটা তখন 1991 এটা হয় আর কি, এটা একটা প্রজেক্ট ছিল। তো সেখান থেকে আমাদের ফার্স্ট ব্যাচ, আমি 4th ব্যাচ ছিলাম আর কি। আমরা সুতরাং, এবং আরেকটা মজার হচ্ছে যে ফার্স্ট ব্যাচ ছিল না 4th ব্যাচ ছিলাম। জি জি 4th ব্যাচ ছিলাম, এবং ইউনিভার্সিটির শুরু থেকে আমরা ছিলাম আর কি। তো এখন মাঝে মাঝে ওখানে যাই, ওখানে ভালো লাগে। পরিণত একটা ইউনিভার্সিটি, আমাদের সঙ্গে রাস্তা ছিল না, অনেক কিছু ছিল না, তো এখন অনেক ভাল লাগে, বা মাঝে মাঝে নিজের বঞ্চিত মনে হয়, এখন অনেক কিছু আছে আমাদের সঙ্গে ছিল না আর কি। আবার এমনটাও তো যে তখন আবার অনেক কিছু ছিল যে প্রকৃতির একটা সান্নিধ্য, এখন তো আবার সেই জায়গাগুলো বদলে গেছে। তো সেই সময়ে ক্যাম্পাস কেমন দেখেছেন? আমরা একটা ক্যাম্পাসকে শুরু হতে দেখেছি আর কি। তো ওখানে অনেক, ওই যেটা বললেন, প্রাকৃতিক ছিল, অনেক রাস্তাও ছিল না, চারিদিকে শুধু বন ছিল, তারপর অনেক খোলা মাঠ ছিল। এখনও আছে একটা ক্যাম্পাস, তো অলওয়েজ একটা পাবলিক ক্যাম্পাস অলওয়েজ
অনেক সাজানো গোছানো হয় আর কি, এখনো সেরকমই আছে। কিন্তু হচ্ছে যে অনেক স্ট্রাকচার হয়েছে, আগের এতটা ছিল না। তো আবার বেশি প্রকৃতির কারণে আমরা অনেক বিপদ সংকুলের মধ্যে ছিলাম, সেটা এখন অবশ্য নাই। দুটোই আছে, মানে প্রকৃতি থাকতে গেলে প্রকৃতির কিছু জিনিস আপনাকে নিতে হবে আর কি। তখন তো আসলে বিনোদনের তেমন কোনো অপশন ছিল না। এটা হচ্ছে যে সিনেমা হলে কি যাওয়া হতো? হ্যাঁ, এটা আমরা বন্ধুদের সাথে আমরা অনেকভাবে সিনেমা হলে যেতাম আর কি, সংখ্যাতে কিংবা বৈকালে। হ্যাঁ, আমরা সবগুলো সিনেমা হলে দেখতাম, মানে এটা আমাদের একটা ছিল যে আমরা সিনেমা দেখব। আচ্ছা, দেখতাম আর কি সব। কোন সিনেমাটির কথা মনে আছে মুহূর্তে সবাই মিলে দেখেছিলেন? সবাই মিলে দেখেছিলাম, নামটা মনে নেই, তবে আমাদের চিত্রনায়ক ছিলেন যে মারা গেছেন, সালমান শাহ। হ্যাঁ, ওনার একটা মুভি দেখেছিলাম আমরা, ওইটা মনে আছে আর কি। বাহ, চমৎকার চমৎকার। এবং বন্ধুদের কথা যখন আপনি বলছিলেন যে এখনো খুঁজে খুঁজে দেখা করেন, তো সেই বন্ধুদের কথা যদি জানতে চাই, যে স্কুল কলেজের বন্ধু বা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, কাদের সঙ্গে যোগাযোগটা এখনো বেশি আছে? আমার সৌভাগ্যভাবে 3টি স্তরের বন্ধুদের সাথে যোগাযোগ আছে। যেমন স্কুল, আমার স্কুলের বন্ধুদের সাথে আমরা প্রায় গেট টুগেদার করি। তারপর কলেজের বন্ধুরাও আমার এখানেই থাকেন ম্যাক্সিমাম, বা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় গেট টুগেদার করি। এবং ইউনিভার্সিটির বন্ধু তো আছেই, কর্মক্ষেত্রে সবাই ঢাকায় থাকা হয়, যোগাযোগ হয়। আমার সৌভাগ্য হয় তিনটা স্তরেই সবার সাথে আমার যোগাযোগ আছে। বাহ, চমৎকার। যেটা বলছিলেন যে বাবার বন্ধু স্থপতি ছিলেন, এবং তার বিষয় শুনতে শুনতে আপনার ভেতরে একটি স্বপ্ন তৈরি হয়েছিল এবং একটা লক্ষ্য স্থির করেছিলেন আপনি যে স্থাপত্যবিদ্যাতেই পড়াশোনা করবেন। এবং সবাই তো আসলে যেটা লক্ষ্য করে সেটি পায় না, কিন্তু আপনি সৌভাগ্যবান, সেটি পেয়েছিলেন। তারপর যখন ভর্তি হয়েছিলেন, সেই মুহূর্তের পরিবেশ, পড়াশোনা, সেই সময়গুলো সম্পর্কে একটু শুনবো। হ্যাঁ, ভর্তি হয়েছিলাম, ভর্তি হয়ে ক্লাস শুরু করেছিলাম। যে আজকে আপনার এখানে ইন্টারভিউ দেওয়ার সময় যেমন একটা এসছি, নতুন ক্লাস শুরুর সময় এরকম একটা অনুভূতি ছিল যে প্রথম ক্লাস করব এই সাবজেক্টটা সম্বন্ধে। তখন আসলে আমাদের টিচাররা অনেক কর্ডিয়াল ছিল, ওনারা আমাদেরকে সহজভাবে নিয়েছে। তখন নতুন নতুন বন্ধুর সাথে পরিচিত হলো। শুধু স্থাপত্যর বন্ধু না, আমাদের তখন 6টা সাবজেক্ট ছিল ইউনিভার্সিটিতে, সবার সাথে বন্ধুত্ব হলো, সবার সাথে আমাদের এখন। এবং সবচেয়ে মজা হচ্ছে আমাদের এখানে খুব অল্প স্টুডেন্ট ছিল তখন, 100 বা 150 স্টুডেন্ট ছিল। আমরা প্রত্যেকে প্রথম ব্যাচ থেকে সব ব্যাচ পর্যন্ত আমরা প্রত্যেকে চিনি ব্যক্তিগতভাবে, সবার সাথে এখন যোগাযোগ হয়। একটা এই জন্য এভাবে আমাদের আন্তরিকতার মাধ্যমে ইউনিভার্সিটি শুরু হয়ে যায় আর কি। এই যে বিশ্ববিদ্যালয় জীবন, এবং বিশ্ববিদ্যালয় জীবন মানে তো অনেক বৃহৎ একটা পরিসর, নতুন নতুন অনেক কিছু জানা, সেই সময়কার গল্প আর একটু বিস্তারিত শুনি। বিশ্ববিদ্যালয়েতে আমরা যেটা আগে বলেছি যে আমরা পড়াশোনার সাথে সাথে অনেক মজা করেছি। তো অনেক বিভিন্নভাবে আমাদের ক্লাসগুলো অনেক লম্বা হতো। যেমন প্রথমে হতো থিওরিটিক্যাল ক্লাস, তারপর সেশনাল ক্লাস। সেশনাল ক্লাসে আসলে কোনো লিমিট ছিল না, এটা দুপুর থেকে শুরু হতো, অনেক সময় সন্ধ্যা রাত হতো। এবং আমাদের স্থাপত্য একটা মজার জিনিস, সেটা হচ্ছে আমরা রাতেও স্টুডিওতে কাজ করতে পারতাম আর কি। তো আমরা বিভিন্ন সময় কাজ করতাম, তো অনেক মজা করতাম। সারপ্রাইজলিংলি হঠাৎ টিচাররাও চলে আসতো, তখন বিভিন্নভাবে টিচারদের কাছে অনেক দুষ্টামি ধরা পড়ে যেতাম, এগুলো করতাম। তারপর হচ্ছে ক্লাসে কাজ করার সময় হয়তো কেউ ঘুমিয়ে যেত, তাকে নিয়ে বিভিন্ন কিছু করতাম আমরা। তো এই অনেক মজার সময় ছিল। তারপর হচ্ছে চায়ের আড্ডা, আমরা 12টার সময় সবাই মিলে হল থেকে বেরিয়ে চা খেতে যেতাম। অনেক সময় দেখা যেত এটা ফজরের ওয়াক্ত হয়ে যেত, আমরা বসে আড্ডায় দিচ্ছি। আবার সকালবেলা প্রজেক্ট জমা। আবার আমাদের স্থাপত্যে একটা মজার জিনিস হচ্ছে যে স্থাপত্যের মধ্যে একটা জিনিস হচ্ছে সময়, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। একটা প্রজেক্ট সঠিকভাবে শুরু করা, সঠিকভাবে শেষ করা, এটা আমাদের, হ্যাঁ, এটা আমাদের প্রথম বর্ষ থেকেই শুরু ছিল। যেমন এটা আমরা একটু কষ্ট হতো যে সময় মতো প্রজেক্ট জমা দিতে হবে, সেটা হোক একটা স্কোয়ার ড্রয়িং। প্রথমত আমাদের লাইন থেকে শুরু হতো, তো দেখা যেত যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দেরি হলে প্রজেক্ট জমা নিত না। রোল, যেমন আমার রোল ছিল 1, সো এটা আমি সারা জীবন প্রথমে বুঝিনি। আমি ভর্তি পরীক্ষা 7th হয়েছিলাম, কিন্তু আমার এক বন্ধুর প্ররোচনায় আমি প্রথমে ভর্তি হয়ে যাই, এবং যার ফলে আমার রোল হয়ে যায় 1। এবং এটার সমস্যা হচ্ছে আপনাকে 5টা বছর আমাদের একটা সিস্টেম আছে, জুরি বলে, যেটাকে প্রজেক্ট সাবমিট করে জুরি করতে হয়। তো রোল যে 1, তারপর ক্রিটিসিজম হতো ক্লাসে, যখন জুরির আগে প্রি যেগুলো হতো, সেখানেও রোল 1 আগে যেতে হতো।
যার ফলে সারা জীবন, আর আমি একটু ফাঁকিবাজও ছিলাম, ওই যে বেশি আড্ডা দিতাম, যার ফলে আমি চাইতাম না যে কামলা খাটা। হ্যাঁ হ্যাঁ, এটা আসছি তো ওটা দেখা যাচ্ছে যে আমি চাইতাম একটু পরে আমার প্রজেক্টটা জমা হোক, কিন্তু আমাকে বাধ্য হয়ে সবার আগে দিতে হতো এবং সমস্ত কিছু, এবং টিচাররা যখন ফ্রেশ মুডে আসতো যে প্রথমে তাকেই প্রথমে ধরতো। এই বিড়ম্বনায় আমি 5টা বছর ছিলাম। পরে এটা বিভিন্ন স্কেপ করেছি যে কিভাবে পিছনে আসা যায়। তো অনেক সময় অসুস্থতার ভান করতাম, এটা করতাম ওইটা করতাম, তো সে টিচাররা ধরে ফেলতো। যাই হোক, এটা একটা। আরেকটা ছিল কামলা, যেটা বললেন, এটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আগে কখনো ফেস করিনি। তো যেমন আমাদেরও কামলা, যেমন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমরা সেকেন্ড ইয়ারে কামলা খাটতাম বা থার্ড ইয়ারে কামলা খাটতাম। তো আমাদের প্রথম কাজ ছিল শুধু পেপার কাটা, হয়তো অ্যাডিসিভ লাগানো, ফেস বাই ফেস। এবং যখন কামলার জন্য বলা হতো, এটা আপনি দেখবেন যে কামলা টার্মটার জন্য, কামলাটা কোত্থেকে আসছে, যে যারা কাজ করতে আসে, কাজ করে, তাদের খাওয়া দাওয়া সবকিছু দিন মজুর ওইরকম আর কি। তো আমরা যখন কামলা খাটতাম, আমাদের সকল দায়িত্ব আমাদের আমলারা নিত আর কি, আমলা বলতাম আর কি। পাশাপাশি হয়তো বিরিয়ানির প্যাকেট সবই, আমাদের স্মোকিং থেকে শুরু করে যা সব দায়িত্ব তারা নিতেন আর কি। আমরা কাজ করে দিতাম তাদের এভাবে। এবং এটা একটা বড় আর একটা ভালো দিক হচ্ছে, যারা আমলা ছিলেন তাদের সাথে এখন আমাদের সখ্যতা। এখনো যদি আমি যে বলি আমার এই হেল্পটা লাগবে, বা অন্যরাও করেন, কিন্তু ওনারা বেশি এগিয়ে আসেন। আবার আমারও যারা কামলা, তার সাথে আমাদের খুব ইন্টারেকশনটা বেশি হয় অন্যদের থেকে আর কি। তো এটা একটা হৃদ্যতা তৈরি হয়। এই জন্যই প্রথমে টার্মটা তৈরি করা, আসলে এটা অ্যাসিস্ট্যান্টশিপ একটা গ্রো করা। যেটি আপনি বলছিলেন যে ছোটবেলা থেকে তেমন আপনি আঁকিয়েছিলেন না, বাবার বন্ধু ছিলেন স্থপতি, কিন্তু আমার মনে হয় প্রকৃতি কোনো না কোনোভাবে আপনার ভেতরে শিল্প মন একটা বসিয়ে দিয়েছিল একদম শুরু থেকে। কোনো স্থাপত্য কিংবা কোনো স্থাপনা দেখে কি আপনি ইন্সপায়ার হয়েছিলেন, মনে পড়ে? সেটা মন্দির হতে পারে। আমি এটা হচ্ছে যে এখনো আমার পুরাতন স্থাপনা দেখতে আমার খুব ভালো লাগে। যেমন এই কদিন আগে খুলনা গিয়েছিলাম, ওই যে পুরাতন অভ্যাস, হঠাৎ করে অফিস করছিলাম আমরা, ওই যে আমার আমলা ছিল, হঠাৎ করে সকালে সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন খুলনা যাব। তো অফিস সবাই একসাথে হলাম 11টার মধ্যে, অফিস বাদ দিয়ে আমরা খুলনা চলে গেলাম আর কি। তো ওখানে যে কিছু, যেটা বললেন যে স্থাপত্য, পুরাতন স্থাপত্য বা এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। যেমন ছোটবেলায় যেখানে ছিলাম খুলনার, ওই কিছু যে দেখলাম বিল্ডিংগুলো, যেমন খানে সবুরের বাসা, পাশে আরও কিছু ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। যেমন আমি খুলনা সেন্ট জোসেফ স্কুলে পড়তাম, আমার স্কুল ক্রস করার পাশে একটা ছিল খুলনা ল কলেজ, খুব সুন্দর একটা ব্রিটিশ স্ট্রাকচার ছিল, মানে কলোনিয়াল স্ট্রাকচার ছিল, যেটার মধ্যে অনেক আর্কিটেকচারাল এলিমেন্ট ছিল। এবার যে দেখছি যে এটা ভেঙে ফেলেছে, এটা নাই। তো আমাদের এই জিনিসগুলোর প্রতি আকৃষ্ট হতাম আর কি ছোটোবেলা থেকেই, পুরাতন বিল্ডিংগুলো দেখা এবং ভাল লাগতো আর কি। যেমন আমাদের রেল স্টেশনগুলো খুব সুন্দর ছিল আগে, এখন নষ্ট হয়ে গেছে, এখন আগেরগুলো নাই, ময়লা হয়ে গেছে। কিন্তু আগে আপনি যেমন যশোর রেল স্টেশনটা একটা সুন্দর ছিল, খুলনা রেল স্টেশন, সমস্ত রেল স্টেশনগুলো একটু আর্কিটেকচার একটা ঐতিহ্য ছিল, যেটা আমরা একটা ভাল লাগতো। তারপর আরও অনেক তো বিল্ডিং আমাদের ছিল, আসান মন্দির, এগুলো অনেক কিছু দেখেছি আর কি, এগুলো ইন্সপায়ার করতো আর কি। এবং অনেক সময় তো আর্কিটেক্টদের আমরা দেখি যে এরকম ট্যুরে নিয়ে যাওয়া হয়, যে বিভিন্ন স্থাপত্য দেখানো হয়। তো বিশ্ববিদ্যালয় জীবনে এরকম কোনো স্মরণীয় ট্যুর কোনো কিছু আমরা, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে করেছে, আমরাও নিজেরাও করেছি। যেমন আমরা ছুটি পেলে বা এরকম, যে এখন যেমন 2-3 দিন ছুটি পেয়ে থাকি না, এরকম আমরা হলে আমাদের ক্লাসমেটরা মিলে আমরা বিভিন্ন জায়গায় যেতাম। যেমন খুলনায় অনেক ঐতিহ্যবাহী স্থান আছে, যেমন খানজাহান আলী মজলিয়ামের ওখানে 60 গম্বুজ মসজিদ আছে। তারপর হচ্ছে ওই অঞ্চলে, খুলনা অঞ্চলে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছেন, ওনার শ্বশুর বাড়ি যেটাকে বলা হয়। তারপর ওখানে কিছু মঠ আছে, এটা নাম শুনবেন হয়তো, আমরা কদলা মঠ। আমরা বিভিন্ন জায়গায় খুঁজে এগুলো দেখতাম এবং আমরা নিজেরা অর্গানাইজ করতাম, করে আমরা যেতাম, স্বাধীন থাকতাম, চলে আসতাম আমরা ক্লাসের সবাই মিলে, এগুলো আমরা করতাম সবসময়। কখনো কি ঢাকা আসতেন? হ্যাঁ, ঢাকা আসা তো হতো, আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের সাথে আমাদের বন্ধুরা ম্যাক্সিমাম ঢাকারই ছিল, আমরা কয়েকজন হয়তো ওই পাশের ছিলাম, তো ঢাকাতে আসা হতো। তারপর আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদেরকে সংসদ ভবন, যেটা একটা পৃথিবীর একটা ইম্পর্টেন্ট একটা বিল্ডিং, এটা আমরা ভিজিট করেছি, ওনার স্থাপত্য দেখেছি। তারপর হচ্ছে ঢাকায় তখন আমাদের হাই রাইজ বিল্ডিং ছিল, হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেনা কল্যাণ সংস্থা, এখন যেটা ছোট মনে হয়, তখন এটা অনেক বড় ছিল।
তো ওগুলো আমরা দেখেছি, এটা দেখার প্রয়োজন ছিল। কিংবা আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, হ্যাঁ এগুলো আমরা সবে দেখেছি। বাহ। তারপরে পাশ করলেন কবে? 1999। তখন কি সেশন জটে পড়েছিল? আমাদের কোনো সেশন জট ছিল না, সময়ের আগে বেরিয়েছে আর কি। আচ্ছা, হয় না যে পড়াকালীনই অনেক সময় অনেকে কর্মজীবনে প্রবেশ করে, সেটা কি আপনার ক্ষেত্রে হয়েছিল? হ্যাঁ আমরা চেষ্টা করেছি, যখন খুলনায় ছিলাম খুলনায় কিছু কিছু কাজ করার চেষ্টা করেছি, প্লাস আমাদের টিচাররা ছিলেন, ওনাদের কিছু অ্যাসিস্ট্যান্টশিপ, ওনারা প্র্যাকটিক্যাল কিছু কাজ করতেন, ওনাদের ড্রয়িং করে দিতাম, মডেল করে দিতাম, এগুলো করেছি আর কি। আচ্ছা, টিচারদের কথা যেহেতু আসলো, এরকম দু একজন টিচারের কথা একটু শুনি যাদের ক্লাস করেছেন বা যাদেরকে থাকে না খুব প্রিয় টিচার এরকম। হ্যাঁ হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টিচাররা কিন্তু স্টুডেন্টদেরকে অনেকভাবে মোটিভেট করতে পারে। যেমন একজন স্টুডেন্ট যদি প্রথমেই স্থপতি হওয়ার জন্য, স্থাপত্য পড়ার জন্য ক্লাসে আসেন, সে টিচারদের দেখে যদি উনি মোটিভেট হয় যে আমি এরকম হব, স্থপতি মানে এরকম হতে হবে, এই যে একটা ভিশন যদি টিচাররা ক্লিয়ার করতে পারে তাহলে এটা অনেক কাজে দেয়। যেমন আমাদের টিচার ফার্স্ট, উনি এখন দেশে নেই, ওনার নাম হচ্ছে আরিফিন, আমাদের ক্লাস টিচার ছিলেন, আরেকজন ছিলেন। ওনাদের দেখে প্রথমে আমাদের চিন্তা ছিল যে আমরা এরকম হব। তো ওনাদের যেমন বসার ভঙ্গি, কথা বলার ধরন, এই জিনিসগুলো অনেক ইন্সপায়ার করতো আমাদেরকে। এখন আমাদের সেদিন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, একজনই আছেন, সব নতুন টিচার, হয়তো আমাদের সমান বা আমাদের সিনিয়ররাও আছেন টিচার হিসাবে, কিন্তু আমাদের টিচার একজনই আছেন। তো টিচার অনেক অনুপ্রেরণা করতেন। তারপর আমাদের আরেকজন টিচার ছিলেন মাহবুল মালিক, উনি এখন আহসানুল্লাহ আছেন। তো ওনার সব কিছুই একটা সাজানো ছিল, একটা কলমটাও রাখতে হচ্ছে যাতে টোটালটা একটা কম্পোজিশনের মধ্যে। তারপর চশমা পরতেন, গোল গোল চশমা পরতেন। আমাদের মনে ছিল যে আমাদের গোল চশমা পরতে হবে, ওনারা যে প্যান্ট পরতেন মনে হতো আমাদের এরকম পরতে হবে। তো এই আমরাও কপি করতাম তখন থেকে। আপনাদের একদম শৈশব কৈশোরে তো ফাউন্টেন পেনের প্রভাব ছিল। হ্যাঁ হ্যাঁ, জি। এখন আমি কালেক্ট করি পেন, যেমন হচ্ছে আমার কাছে এখন ছোটবেলায় ইয়ত, সেদিন বলছিলাম একজনকে, ইয়ত কালি ছিল, আর লিলি ফাউন্টেন পেন ছিল। এটা হয়তো আমরা ক্লাস 4 পর্যন্ত পেয়েছিলাম, 5 থেকে তো ইকোনো বল পেন চলে আসে। তো রেড লিফ ছিল। হ্যাঁ, বল পেনের মধ্যে রেড লিফ ছিল। হ্যাঁ, রাইটার, ইকোনো ডিএক্স, ইকোনো বেশি, রাইটার একটা ছিল আর ইকোনো ছিল, ইকোনো বেশি চলতো আর কি। তুমি সেগুলো বুঝতে পারবে না, না এগুলোর নাম আমার একেবারেই কমন পড়ছে না। যাই হোক, আপনি তারপরে পুরোপুরি কর্মজীবনে কবে প্রবেশ করেন? আমি 99 ডিসেম্বরে পাস আউট করি, তখনই আমি প্রবেশ করি আর কি। এসেই আমি ঢাকায় একটা ফার্মে, ইঞ্জিনিয়ারিং ফার্মে আর্কিটেক্ট হিসাবে জয়েন করি। তখন থেকে আমার লাইফ শুরু হয় আর কি। তার ঠিক 1 বছর আগে আপনার জীবনেও আরেকটি ঘটনা ঘটেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি 98-এ আমি পাশ করার সঙ্গে সঙ্গে আমি তার আগেই আমার বিয়ে হয় আর কি, আমি বিয়ে করে ফেলি আর কি। সেটা কি পারিবারিকভাবে নাকি পছন্দ করে? এটাও পছন্দ করা, এটাও হুট করে করা আর কি। একসঙ্গে পড়াশোনা করতেন? পরিচয়টা কিভাবে? পরিচয় ছিল, আমার বন্ধুর ফিয়াছে ছিল, তার বান্ধবী ছিল, সেও আমার খুব ক্লোজ, আমার রুমমেট ছিল, সেভাবে পরিচয়। তারপর এক সময় তারপর তোমাকে চাই আর কিছু পাই বা পাই, যাই হোক। তারপর আপনি কর্মজীবনে প্রবেশ করলেন 1999 এবং ঢাকায় চলে এলেন। ঢাকায় কি সপরিবারে চলে এলেন? না, আমি একা এসেছিলাম, পরে আমার স্ত্রী চলে। আমার প্যারেন্টস তখন ঢাকার বাইরেই থাকতেন, তারপর আমরা সবাই চলে আসছি। সেই ফার্মে যে যুক্ত হলেন সেটা কি পরিচিত কোনো বন্ধু কিংবা বড় ভাই? এটা হচ্ছে ওই যে বললাম না, ইউনিভার্সিটিতে থাকার সময় বিভিন্ন টিচারদের অ্যাসিস্ট্যান্টশিপ করতাম। তো ওখানে একজন ইঞ্জিনিয়ার ছিলেন, উনি আমাদের স্ট্রাকচারাল কাজগুলো করে দিতেন এবং আমাদের খুব পছন্দ করতেন। তো উনি পাশ করার পর বললো, আমার এক বন্ধু আছেন আর্কিটেক্ট জিয়া ভাই, ওনার কাছে পাঠালেন, উনি আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছেন আর কি। যে তারপর আমি ওখানে জয়েন করি আর কি। ওখানে জয়েন করতাম, প্লাস আমার তখন থেকেই আমার একটা ছোট প্রতিষ্ঠানও ছিল। আচ্ছা, কি নাম? এই ডিজাইন স্কেপে ছিল। আচ্ছা, ওখান থেকে আমরা 2 বন্ধু অফিস শেষ করে ওখানে অফিস করতাম। মতিঝিল আমাদের এলাহি চেম্বারে আমাদের অফিস ছিল, 110 নম্বর রুমে। আচ্ছা, তো ওখান থেকে অফিস শুরু করি। এমনিতে আপনার অফিসটা কোথায় ছিল যেটা বলছিলেন টিচার? মতিঝিলে ছিল এটা। আচ্ছা, আর আপনার ফার্মটা?
ওটাও মতিঝিল আমরা অফিস আচ্ছা। নিয়েছিলাম পাশাপাশি, যে ওখানে সন্ধ্যার পরে আমরা বসতাম। একটি প্রতিষ্ঠানে কাজ করতেন এবং পাশাপাশি তখন নিজের অফিসও চলছিল। সেই ডিজাইনস্কেপ একটি কক্ষ থেকে কিভাবে পরে বিস্তৃত হলো সেই গল্প শুনতে চাই। তখন আসলে মোট কতজন স্টাফ ছিল? আমরা দুজন পার্টনার, দুজনেই ছিলাম। আচ্ছা আচ্ছা তারপর ওখান থেকে আমরা মুভ করি, চাকরি ছেড়ে দেই। চাকরিটা ছাড়তে হয়েছিল নিজের ব্যস্ততার কারণে। তো একসঙ্গে দুই জায়গায় সময় দেওয়া যায় না। সো যখন রিয়েলাইজ করলাম যে তখন চাকরি ছেড়ে দিলাম। চাকরি ছাড়বার পেছনে তো ডেফিনেটলি আপনার যে ফার্ম ছিল সেখানে নিশ্চয়ই অনেক কাজ আসতো। কাজ যে খুব প্রথমে আসে তা না, অনেক কষ্ট করতে হয়। একজন স্থপতিকে অনেক কষ্ট করতে হয়, তার স্কিল এগুলো দেখাতে হয়। যখন দেখাতে দেখাতে যখন আপনি মানে পরিপক্ক হবেন বা কি বলা যায় এটাকে, যে আপনি তখনই আপনার কাছে আস্তে আস্তে কাজ আসা শুরু করবে। এটা একটা অধ্যবসায়, অনেক লেগে থাকতে হয় এবং অনেক ইয়ে করতে হয়। যেমন আমাদের অফিস, ওখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে বনানীতে। আমি এখন যেখানে বসবাস করি সেই রোডেই আমার অফিস শুরু হয়, একটা বিল্ডিংয়ের উপরে। তখন আমরা 2টা রুম নিয়ে অফিস শুরু করি। তো এক রুমে আমি থাকতাম, আর পাশের 2টা রুমে আরেকটা রুমে আমাদের অফিস ছিল। ওইখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। আচ্ছা, মতিঝিল থেকে বনানী পর্যন্ত আসাটা তো অত সহজ ছিল না নিশ্চয়। মানে কত দিন বা কত বছর আপনার এই স্ট্রাগল পিরিয়ড ছিল? এক বছর বা 2002-এ চলে আসি। তো বনানী এটা হচ্ছে আমরা একটা ছোট একটা অফিস নিয়েছিলাম আর কি। তখন এখন ঢাকায় এখন যেমন বাসা ভাড়া বা যেগুলো অনেক এক্সপেন্সিভ অতটা ছিল না। তো আমরা আমাদের হয়তো যিনি বাড়িওয়ালা উনি আমাদেরকে মানে বলবো যে কমপ্লিমেন্টে হিসাবে সৌজন্যমূলকভাবে আমাদের দিয়েছিল। এখন তো ভাবাই যায় না। হ্যাঁ, এখানে অফিস করতাম। অফিস শুরু হয়, তারপর আমার পার্টনার পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায়। তখন আমি একা হয়ে যাই। তো তখন আমার সাথে আরেকজন এসে জয়েন করে। তারপর আমার পার্টনার ওই যে গেল, সে আর ফিরল না। সে ওখান থেকে এখন আমেরিকার বসবাস করে, ওখানকার একজন রেজিস্টার্ড আর্কিটেক্ট। আচ্ছা, প্রায় আসে, দেখা হয়। তো আর পরবর্তীতে যিনি যুক্ত হলেন আপনার সাথে, উনি একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তো আমরা একসঙ্গে কাজ করে করে এখানে অনেকবার ছিলাম। তারপর চলে গেলাম মহাখালী ডিওএইচএস-এ। আচ্ছা, অফিস তখন বড় পরিসর অফিস নিয়ে আমরা শুরু করি আর কি। আপনার প্রথম সিগনিফিক্যান্ট বড় কাজ কোনটি ছিল? বড় কাজ আমি তখন একটা ডেভেলপারের কাজ করতাম। তারপর তখন কাজ ছিল 2000 সালে আমি একটা বড় প্রজেক্ট করেছিলাম। এটা হচ্ছে ঢাকাতে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অনেকগুলো, একটা বড় একটা জায়গার মধ্যে আমরা করেছিলাম। এটা আমার জন্য তখন অনেক বড় প্রজেক্ট ছিল। এটা 12 স্ট্রিট বিল্ডিং ছিল উইথ 2 বেসমেন্ট। তো কাজটা অনেক কষ্ট করে পেয়েছিলাম, অনেক পরীক্ষা দিতে হয়েছিল যে কাজটা পারবো। সো তখন কাজটা করেছিলাম। এটা আমার একটা বড় প্রজেক্ট ছিল সেই সময় আর কি, 2002-03 সময় আর কি। আচ্ছা, এরপর তো একে একে কাজ চলতেই থাকলো। তারপর যদি জিজ্ঞেস করি যে এখন পর্যন্ত আপনার পছন্দের বা আপনার অফিস থেকে করা খুব সিগনিফিক্যান্ট কাজ, সেটা কোনটা? আমার অফিস থেকে সিগনিফিক্যান্ট কাজগুলো বলতে গেলে অনেকগুলোই করেছি। যেমন আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি। যেমন হচ্ছে আপনারা বলেছেন কিছুক্ষণ আগে যে কেন্দুয়া জামে মস্ক, এটা আমার একটা সিগনিফিক্যান্ট কাজটি করেছি। এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। এটা তার আরেকটা মজার কাজ ছিল তারও আগে, সেটা হচ্ছে উত্তরাতে আমি একটা কাজ করেছি। কাজটা খুব ইন্টারেস্টিং এই কারণে বলবো, যিনি কাজটা করেছেন ওনার একটা ছিল, আমার সাথে পরিকল্পনা করেছিল উনি কাজটা 180 ডেজে কমপ্লিট করবেন। আচ্ছা, এটা ছোট বাসা এবং উনি ওনার ওয়াইফকে সারপ্রাইজ দিবেন আর কি। এবং ওনার ওয়াইফ জানতেন না যে বিল্ডিংটা তৈরি হচ্ছে। সেই গল্পটা বলি আপনাদের, ভালো লাগবে। ওই বিল্ডিংটা আমরা 180 ডেজের মধ্যে একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করলাম, কমপ্লিট করলাম। সুইমিং পুল বা যা ফ্যাসিলিটি লাগে, ইভেন বেডশিট, টিভি থেকে শুরু করে এভরিথিং কমপ্লিট করা হলো 180 ডেজে। ঠিক সেদিন 180 ডেজের জন্য ওনার ওয়াইফের বার্থডে ছিল। তো ওনার ওয়াইফ দেশের বাইরে থাকতো, দেশে আসলেন। আসার পর ওনাকে নিয়ে, আগে প্রি প্ল্যান ছিল, বাসার ভিতরে সবাই ছিল। বাসার নাম ছিল সিমরান, ওনাদের মেয়ের নামে ছিল ওনার। তো উনি বাসার সামনে দিয়ে যাচ্ছিলেন, ওনার ওয়াইফ বলল বাড়িটা তো খুব সুন্দর। তো তখন উনি ভিতরে একটা মিস কল দিলেন। তখন বাসার সামনে প্রথম সিমরান জ্বলে উঠলো। ওনার ওয়াইফ বলল যে আমার মেয়ের নামের বাড়ি।
তারপর আস্তে আস্তে মানে চমৎকার একটা জীবন পুরো সিনেমার মতো। হ্যাঁ এটা একটা কিভাবে সম্ভব মানে এত ডেডলাইন মিট করা 180 দিনে? এটা ওই যে বললাম প্রথম আমাদের ক্লাস প্রথমেই ছিল যে টাইম মতো সবকিছু সাবমিশন করা, যেটা আমাদের প্র্যাকটিস, যেটা করা উচিত সবার, ওইটা আসলে আর আর্কিটেক্ট টিম ওয়ার্ক, আর আর্কিটেক্ট টিম লিডার হিসাবে থাকেন। তো উনি যদি টিম ওয়ার্কটা ভালো করে করতে পারেন, সবকিছুর সাথে একটার পর একটা স্টেপ বাই স্টেপ জিনিসগুলো কানেক্টিভিটি ভালো করে করতে পারেন, ওয়ার্ক ফ্লোটা ঠিক রাখতে পারেন, তাহলে জিনিসটা আসলে করা সম্ভব হয়ে ওঠে আর কি। এটা একটা ছিল। আরেকটা ছিল হচ্ছে এই বাড়িটা নিয়ে একটু জানবার ইচ্ছা হচ্ছে যে 180 দিনে আসলে কিভাবে বাড়িটি তৈরি করেছিলেন, সেটা কি কংক্রিটের নাকি অন্য কোনো ম্যাটেরিয়াল? কংক্রিট। আচ্ছা, সেই বাড়ির একটু বিশেষ দিকগুলো যদি জানতে চাই। বাড়িটা একটা টোটাল জিনিসটা হচ্ছে একটা স্পেস বাড়ি, মানে একটা স্পেসের কম্বিনেশন। তো একটা টোটাল জিনিসটা ছিল একই সঙ্গে, যেমন ওটা লিভিং রুম থেকে আপনার পাশে সুইমিং পুল ছিল, সুইমিং পুলের পাশটা হচ্ছে থেকে ক্রস করেই তাকে ডাইনিং স্পেসে যেতে হতো। তো যখন ডাইনিং স্পেস বা টোটালটা একটা ওপেন স্পেস ছিল, যেমন একটা অ্যাট্রিয়াম স্পেস ছিল, যেখানে সুইমিং পুলটা ছিল, টোটালটার মধ্যে একটা স্পেটিয়াল লিঙ্ক ছিল, যে ওখান থেকে প্রত্যেকটা রুম দেখা যাচ্ছে, উপর থেকে রুমের সব মানে অ্যাক্টিভিটিগুলো একটা কিউবের মধ্যে জিনিসগুলো ছিল আর কি। যদি জানতে চাই সেই সময়, এটা কোন সময়ের কথা বলছেন? এটা বলছি হচ্ছে 2006 থেকে। তো যদি জানতে চাই মোট কত খরচ হয়েছিল বাড়িটা করতে? ওটা করতে তখন 5 crore টাকার মতো খরচ হয়েছিল। আচ্ছা আচ্ছা। শি ইজ টু লাকি, মানে তার হাজবেন্ড এরকম, এবং সিমরানও খুব লাকি। এখন যদি তারা টিভিতে দেখে থাকে তারা খুব সেই নস্টালজিক হয়ে যাবে। আরেকটা এরকম প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে মন্ডল গ্রুপের মন্ডল সাহেবের বাসা, মন্ডল হাউস। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এইটা করতাম, এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ ক্রস করে একটু সামনেই, ওইটা বলবো না নারায়ণগঞ্জে পড়েছে আর কি, বেশি দূর না, এখন তো 300 ফিট থেকে 25 মিনিটসে চলে যাওয়া যায়। তো ওইটার মজা ছিল। এটা আমাকে হেল্প করেছিল আরেকজন আমার মেন্টর, উনি হচ্ছেন মাস্কে গ্রুপের কর্ণধার MS সবুর, ওনার বিশিষ্ট শিল্পপতি, উনি সবাই ওনাকে চেনেন। তো উনি আমাকে তখন বলেছিল যে আমি একটা বাড়ি করব। এই 60 ডেজের বাড়ির কথা শুনেই উনি আমাকে ইন্সপায়ার হয়েছিলেন। তো ওনার একটা বাড়ি আছে কাঞ্চনে, ওইটা উনি এরকম 180 ডেজে উনি করেছিল। তো বললো যে তুমি আরেকটা বিল্ডিং করো। তো আমাকে নিয়ে গেলেন। এটা হচ্ছে 2010 সালের কথা, তখন 300 ফিট রোডটা হয়নি। তো ওখানে 1 একর জমির উপরে একটা বিল্ডিংটা শুরু হয়। তো বাড়িটা ছিল মিস্টার মন্ডল সাহেবের, উনি এখন বেঁচে নেই। তো ওনার বাড়ি, কিন্তু ওনার বন্ধু ছিলেন MS সবুর। উনি ওনার বাড়িটা তৈরিতে সম্পূর্ণ, আমি একসময় ভাবতে ভুল করছিলাম যে মনে হচ্ছে ওনারই বাসা, ওনার বাসা না। উনি মন্ডল সাহেবকে কখনো পায়নি, কিন্তু ওনার বন্ধুর প্রতি উনি এত ছিলেন, ওনাকে সব দায়িত্ব দিয়েছেন। উনি একজন বয়স্ক লোক, একজন শিল্পপতি। উনি এভরিডে সকাল 5টা থেকে 6টার সময় আমাকে আমার বাসা থেকে পিক করতো। পিক করে আমাকে নিয়ে সাইটে যেতাম, ডিজাইন কমপ্লিট। আমরা সারাদিন বসে দুজনে মিলে বিল্ডিংটার, ওই যে বললেন না যে টিম ওয়ার্ক, সারাদিন বসে থাকতাম, আমরা বিল্ডিংটা তৈরি করতাম। ঠিক 1 পহেলা বৈশাখে উনি ওনার বন্ধুকে বাড়িটা হ্যান্ড ওভার দেয়। ইভেন ওই বাড়িটার ভিতরে আমরা তো সমস্ত জিনিস কমপ্লিট করেছিলাম, যে ওখানে সুইমিং পুল ছিল, ব্যাডমিন্টন আউটডোর ছিল, তারপর হচ্ছে ওই বাড়িটার ভিতরে অনেকগুলো 8 রুমের বাসা ছিল, ওখানেও অনেক সুন্দর স্পেস ছিল, একটু ভিলা টাইপের আমরা ডিজাইন করেছিলাম। তারপর সমস্ত কিছু একদম ফুললি ফার্নিশড ছিল। সো ইভেন উনি যে মাছ কাটা যে বটি, সেটা উনি কিনে দিয়েছিলেন। তো উনি জাস্ট 1 পহেলা বৈশাখে বাসাটা ওনার বন্ধুকে চাবিটা দিয়ে হ্যান্ড ওভার দেয়, আমরা সবাই ছিলাম। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ওই বাড়িটার পাশেই হচ্ছে কেন্দুয়া, জামে মসজিদটা হচ্ছেও সবুজ সাহেব তৈরি করে দিয়েছিলেন। ওইটা ওনার জন্মস্থান ওইটা। তো ওখানে উনি একটা মসজিদ করবেন। তো মসজিদটা যখন ছিল একটা, আমরা তো জানেন ম্যাক্সিমাম জায়গায় ঢাকা থেকে সাপড়া মসজিদ বলে, ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া যায়। তো ওখানে একটা এরকম সাপড়া দিয়ে একটা টিন শেড মসজিদ ছিল, ছোট একটা, এই আপনাদের স্টুডিও রুমের থেকে ছোট। ওখানে নামাজ পড়েছে পাশে। তারপর উনি জমি কিনলেন, কিনে বললেন এখানে একটা মসজিদ। তবে ওনার একটা কনসেপ্ট ছিল যে মসজিদের ভিতরে কোনো কলাম থাকা যাবে না। তো আমরাও সেই কনসেপ্টটা ডেভেলপ করলাম। আমরা যে মসজিদটা করেছি ওটার মধ্যে কোনো কলাম নেই, একসঙ্গে 700 পিপল নামাজ পড়তে পারে। তো এবং মসজিদটা আমরা এত সুন্দর ডিজাইন হয়েছে, আমি বলবো, যদিও আমি বলছি, আমাদের একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিকে। সো আর আমাদের এয়ার ফ্লোটা হয়
সাউথ থেকে। সো আমরা সবসময় মসজিদে কিন্তু নর্থ সাউথ অলওয়েজ ওপেন পেয়ে থাকি আর কি। যার ফলে আমার ওই ডিজাইনটা এমন হয়েছিল, পাশে একটা পন্ড ছিল সাউথে। সো ডিজাইনটা একদম আর্কিটেকচারালি যেভাবে হওয়া উচিত, আমরা যেভাবে একাডেমিক্যালি পড়াশোনা করে যে চিন্তা করি যে ওয়্যার ফ্লো হবে, আমরা ঠিক ওভাবে ডিজাইনটা করতে পেরেছিলাম। এবং উনিও ভালো এন্টারপ্রেনার ছিলেন, আমাদেরকে হেল্প করেছে যে বিল্ডিংটা আমরা ডিজাইন করার মতো সক্ষম হয়েছে ওনার অনুপ্রেরণায় বা এটা আমাদের চেষ্টা আর কি। এটা ইন্টারেস্টিং কথা বললাম। যেটা ইউজুয়ালি মসজিদে নামাজ পড়তে গেলে দেখি যে ইউজুয়ালি কলামই তো থাকে। হ্যাঁ, তো কলাম ছাড়া যখন আপনাকে করবার জন্য রিকোয়েস্ট করা হলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি কি টেকনিক অ্যাপ্লাই করেছিলেন? এখানে আমরা কলাম আছে আবার কলাম নাই। কলামটা হচ্ছে আমাদের মেইন হচ্ছে যে স্প্যান করতে হয়, এটা আবার স্ট্রাকচারালি সাউন্ড হতে হবে। আপনার ওখানে নামাজ পড়ার জন্য স্ট্রাকচারালি সাউন্ড হতে হবে। আমরা তখন স্ট্রাকচারাল ডিজাইনের সাথে আমরা বসে কতটুকু স্প্যান নেওয়া যায় সেগুলোকে আবার বিভিন্ন মডিউলে ভাগ করে এমনভাবে করে। কলাম আছে কিন্তু আপনি স্ট্রাকচারালি সাউন্ড এবং ব্যাপার। এবং সবচেয়ে মজার হচ্ছে আমাদের এখন তো ম্যাক্সিমাম মস্কে হচ্ছে যে একটা ডিমান্ড থাকে এয়ার কন্ডিশনিং করতে হবে, কিন্তু উনি সম্পূর্ণ আর্কিটেক্টের কথা শুনে কোনো আমরা ডিজাইনটা এমনভাবে করেছি ন্যাচারাল এয়ার ফ্লো দিয়ে, এখানে কখনোই এয়ার কন্ডিশনিং করতে হয় না, অলওয়েজ মসজিদটা ঠান্ডা থাকে। তো এইটাও একটা ভালো প্লাস পয়েন্ট আমাদের মসজিদে আছে আর কি। আমরা তো নিজেরা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করিনি, হ্যাঁ, তবে যখন কারোর সাথে কথা বলে কিংবা কেউ যখন বাড়ি করতে যায়, সবার ভিতরে কিন্তু একটা আর্কিটেক্ট বাস করে। সবাই দেখি যে বিভিন্ন বিষয়ে তারা কিছু না কিছু জ্ঞান আহরণ করেছেন। তবে নিজে বাড়ি করতে গেলে আমার মনে হয় যে যিনি পেশাদার আর্কিটেক্ট তারই সহযোগিতা নেওয়া প্রয়োজন। আপনি কি বলেন? হ্যাঁ, অবশ্যই। একটা মানুষ সৃষ্টির পর থেকে প্রত্যেকের ভিতরে ক্রিয়েটিভিটি থাকে, তো সে বিভিন্নভাবে তার ক্রিয়েটিভিটিকে ব্যবহার করে। তো একটা মানুষ যেহেতু জন্মের পর থেকেই একটা নির্দিষ্ট স্থানে বসবাস করে, একটা লাইফস্টাইল ফলো করে, সো প্রত্যেকের মধ্যেই নিজস্বতা থাকে, প্রত্যেকেই চায় তার বাড়িটা তার মতোই হোক। সো সেখানে তখন উনি যদি স্থপতি বা প্রফেশনের সাথে যোগাযোগ করে থাকেন, প্রথমত স্থপতির সাথে যোগাযোগ করতে হবে। তখন স্থপতি তো ওনার ভাবনাটাকে বা ওনার লাইফস্টাইলটাকে ঠিক রেখে আরেকটু চেঞ্জ করবেন আর কি। চেঞ্জ করবেন করে ওনারটাকে সঠিকভাবে বা একটু মডার্ন ওয়েতে ওনারটাকে রেখেই করবেন আর কি। তারপর আরও ফেজ আছে সেগুলো করবেন। এবং আমি মনে করি অবশ্যই এক সময় এসছে যে ম্যানেজমেন্ট বা যেটাকে বলা হয় প্রজেক্টটাকে একজন প্রফেশনাল গ্রুপকে দিয়ে দেওয়া, তাহলে জিনিসগুলোকে পারফেক্টলি হবে। কারণ এখন সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমাদের পেশাটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত পরিবর্তন হয় টেকনোলজিক্যাল কারণে। আরেকটা কারণ হচ্ছে যে এটা যে ক্রিয়েটিভ পেশা, ক্রিয়েটিভিটি সবসময় পরিবর্তন হতেই থাকে, এটার কোনো শেষ নেই আর কি। তো এই জন্য একজন স্থপতিকে সবসময় পরিবর্তনশীল হতে হবে, একটু আপডেট থাকতে হবে, টেকনোলজিক্যাল জিনিসগুলো করতে হবে। আর আমরা একটা পপুলেটেড কান্ট্রি, যেখানে যান যেখানেই যান পপুলেশন আমাদের ভরে গেছে আর কি, আমার মানুষজনে। সো এখানে আরও অনেক কিছু চিন্তা করার আমাদের অন্যান্য দেশ যেগুলো যেই ইয়েগুলো ফেস করছেন, আমরা অনেক কিছু ফেস করছি, অনেক কিছুই যে আমাদের কোনো জায়গায় হচ্ছে না। যেখানে বাড়ি হওয়ার কথা সেখানে বাড়ি হচ্ছে না, যেখানে বাড়ি না হওয়ার কথা সেখানে বাড়ি হচ্ছে। এই যে একটা এরকম অব্যবস্থাপনা তো রয়েছে। এবং যেটি আপনি বলছিলেন যে পপুলেশনের কথা, এবং পপুলেশনের জন্য তো বাড়ি বানাতে হচ্ছে, এবং তার কারণে হয়তো আমরা গাছ কাটছি কিংবা হয়তো প্রকৃতির সাথে আমাদের একটা বিরোধ তৈরি হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ দিন শেষে তো প্রকৃতিকেই আমাদের দরকার। এটাই আমাদের প্রকৃতি, যেহেতু পপুলেশনের সাথে সাথে আমাদের ল্যান্ডও নেই, সো আমাদেরকে বিভিন্নভাবে আসতে হবে। যেমন প্রকৃতিকে রেখে, যেমন আমাদের মতো শহর আছে সিঙ্গাপুর, ওখানে কিন্তু আমাদের থেকে ছোট একটা দেশ, তো ওরা জিনিসটাকে ব্যবস্থাপনাটা সুন্দর করেছে। আমাদেরকে উপরে উঠতে হবে আমাদের প্রকৃতিকে ছেড়ে। যেমন আমাদের হরিজন্টালি ডেভেলপমেন্ট একটু কম করতে হবে। আমাদের একটা শহরে যতটুকু ভেজিটেশন দরকার, যতটুকু গ্রিন দরকার, এই জিনিসগুলোকে রেখে করতে হবে। আমাদের এটার জন্য প্ল্যানাররা কাজ করছেন, আমরাও কাজ করছি। নতুন আমাদের একটা নিয়ম হয়েছে ড্যাপ, সেখানে এই জিনিসগুলো করার চেষ্টা করেছে, আবার কিছু হয়নি। ওই বিষয়ে আমি এখন ডিটেলে যাব না। তো চেষ্টা করতে হবে আমাদেরকেও
আমরা যদি ব্যর্থ হই আশেপাশে অন্য জায়গায় অন্য দেশে, যে বললাম সিঙ্গাপুর বা এখান থেকে আমাদের এক্সাম্পল নিয়ে আসতে হবে যে ওরা কীভাবে করছে, আমরা কীভাবে করব। পাশের দেশ এই কলকাতা যদি আপনি যান, এখানে নতুন যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, নিউ টাউন যেটাকে বলা হয়, ওখানে গেলে দেখবেন ওরাও ওই পলিসিতে যাচ্ছে, উপরে যাচ্ছে এবং ভেজিটেশন গ্রিন এগুলোকে বেশি রাখার চেষ্টা করছে। তারপর অন্যান্য ফ্যাসিলিটি, আরবান ফ্যাসিলিটিগুলো রাখার চেষ্টা করছে। একটা মানুষ কংক্রিটের মধ্যে বসবাস করবে, খেলার মাঠ নাই, বাচ্চারা খেলতে পারছে না, আপনার অ্যাক্টিভিটি নাই, পার্ক নাই, এই জিনিসগুলো তো কমে যাচ্ছে, এটা তো উপায় নেই, যেহেতু মানুষ বাড়ছে। তো এগুলো যদি আপনার স্ট্রাকচারের মধ্যে করতে পারেন, স্পেস রেখে এগুলো করতে হবে। আমাদের দেশে এখন একটা পলিসি হচ্ছে যে প্লট ওয়াইজ 5 কাঠা 3 কাঠা 10 কাঠা এইখান থেকে আমাদের আমি মনে করি প্ল্যানাররা চিন্তা করবেন, যে সরকারও চিন্তা করবেন, বেরিয়ে আসতে হবে। একটু উপরে যাওয়ার কথা যেটা বলছিলেন, হ্যাঁ, সেটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি ধরি যে প্রায় তো আমরা ভূমিকম্পের আতঙ্কে থাকি, হ্যাঁ, তো বাংলাদেশের কত পার্সেন্ট বাড়ি কিংবা কত পার্সেন্ট দালান আসলে ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারে? আমার মনে হয় 2000 সালের পর থেকে আমরা অনেক সচেতন হয়েছি। এখন কিন্তু যেভাবে আপনি যে প্রথমে বললেন যে একটা প্রফেশনাল বডির কাছে যাওয়া উচিত, হ্যাঁ, অনেক হচ্ছে নিজেই বিল্ডিং করেন, কিন্তু তারপরেও আমাদের কাছে আসেন, হয়তো বিভিন্ন স্তরে আসেন। তো এখন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের কাছে যাওয়ার কিন্তু প্রবণতা তৈরি হয়েছে, যার ফলে আমাদের স্ট্রাকচারগুলো এখন মোটামুটি ভালোভাবেই হচ্ছে, কিন্তু অনেকে আবার ফলো করছেন না, সেগুলো একটু ভয়ের কারণ। তারপর শুধু ভূমিকম্প তো অবশ্যই এখন যেটা প্রায় আমাদের ভূমিকম্প হচ্ছে, তো আমি মনে করি আমাদের স্ট্রাকচারগুলো আগে থেকে অনেক মজবুত আছে, বা এখন যেগুলো হচ্ছে আরও, যেমন আমাদের বিএনপিসি কোড চেঞ্জ হচ্ছে, সেটা ফলো করে আমরা ডিজাইন করছি। সো এইগুলো কোড ফলো করলে আমি মনে করি যে অনেক ডিজাস্টার কিন্তু পুরনো ঢাকার দিকে তাকালে মানে আমরা আতঙ্কিত হয়ে যাই। অবশ্যই এখানে আসলে এই কিছুই ফলো করা হয় না। আমাদের ভূমি কম হওয়ার কারণে জমির দাম বাড়ছে, 1 কাঠা জমির দাম অনেক হয়ে যাচ্ছে, ওইটা কেউ ছাড়তে চাচ্ছে না, ওখানেই স্ট্রাকচার করছেন, ঘিঞ্জিভাবে থাকছেন। আরেকটা জিনিস হচ্ছে যে সচেতনতা খুব জরুরি। আমরা অনেক হয়তো সাক্ষরতা হার, শিক্ষার রেশিও বেড়েছে, কিন্তু আমরা আসলে মৌলিক শিক্ষা যেটা, সেই শিক্ষায় স্বশিক্ষায় কিন্তু এখনো বলবো পার্সেন্টেজ 1-2%, 5%-এর বেশি নাই। কারণ আমরা সবাই শুধু রাস্তা থেকে চলাচল, রাস্তা পারাবার থেকে শুরু করে এখান থেকে স্টার্ট যদি করি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নিয়ম ফলো করি না। জি, এই নিয়ম ফলোর বিষয়টা থেকে আমার একটু জানতে ইচ্ছা হচ্ছে যে আপনি বলছিলেন যে প্রাকৃতিক পরিবেশটা বজায় রেখে তারপরে বিল্ডিংগুলো করা, তো প্রত্যেকটা বিল্ডিংয়ের কথা এখন যদি আমরা চিন্তা করি যে এত দেখতে পাই একটা বিল্ডিংয়ের সঙ্গে লাগোয়া আরেকটা বিল্ডিং, তো সেক্ষেত্রে এই যে এয়ার ফ্লো বা অন্যান্য বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে কি কি মেজারমেন্ট ফলো করা উচিত বা কতটা হচ্ছে? আমাদের যে লাস্ট বিল্ডিং কোড ছিল বিধিমালা, সেখানে 2008, সেখানে যে আমাদের এফএআর রুল যেটা ছিল, সেখানে ছিল যে ভূমি আচ্ছাদনের একটা রেশিও ছিল, ওটা টোটালি আর্কিটেক্টের উপরেই ছিল আর কি, যেখানে একটা নিয়ম ছিল মিনিমাম এত এরিয়ার বিল্ডিং হলে এতটুকু স্পেস ছেড়ে দিতে হবে, ওপেন রাখতে হবে। এখন স্থপতি ইচ্ছা করলে আরও বেশি ছাড়তে পারেন, এবং উনি যখন ছাড়বেন উনি তখন উপরে যাবেন, এই প্রভিশনটা ছিল। এখন বিধিমালা চেঞ্জ হয়েছে, এটা অনেকটা কমে যাচ্ছে। তারপর হচ্ছে আরও অনেক বৈষম্য আছে, যেমন আমাদের পাশাপাশি অনেক, যেমন আমরা এখানে এই বনানী এদিকে আমরা একটা নিয়ম ফলো করছি, ঠিক রাস্তার পাশে ক্যান্টনমেন্ট এরিয়াতে আরেকটা নিয়ম ফলো হচ্ছে। এরকম অনেক নিয়ম, জিনিসটা একই ছাতার নিচে আসতে হবে। যদি বিল্ডিংয়ের আপনি উপরের দিকে যেতে থাকেন, তাহলে আপনার গ্রাউন্ড স্পেসটা মানে বেশি ভিজিটেশন করতে পারবেন আপনি, ওখানে রেইনফলের জিনিসগুলো সিপেজ হবে, আপনার আন্ডারগ্রাউন্ডের পানি ডেভেলপমেন্ট করবে। কারণ আমরা যে পপুলেশন ঢাকায়, আমরা যেভাবে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করছি, ভূমিকম্পে কিন্তু আমরা কিছু কিছু অংশ ডেবেও যেতে পারে। সো আমরা যদি আন্ডার ওয়াটার লেভেলটা তৈরি করতে পারি, আমরা চারদিক খোলা রেখে, তারপর এখন আরেকটা প্র্যাকটিস হচ্ছে, এটা খুব খারাপ, যে আমরা যেটুকু খোলা রাখছি ওটুকু আবার কংক্রিট করে ফেলছি, তারপর আমরা হচ্ছে নেচারে থাকতে চাচ্ছি, কিন্তু আবার হয়তো গার্ডেন করি, আবার আমরা ওইটাকে আবার আমরা নিজেরা ব্লক করে ফেলি। সো
আমাদের জাস্ট কিছু কিছু জিনিস করতে চাই, আবার আমরা করছি না, এইটা এটা বোধহয় সমন্বয়টা খুব জরুরি। আপনি যেটা বলছিলেন ড্যাবের কথা, তারা যদি একটু উদ্যোগ নিয়ে আরেকটু অগ্রসর হয় তখন বোধহয় এটা করেছেন, কিন্তু এটা একটু জীবনমুখী হতে হবে আর কি। সচেতনতা সর্বস্তরে পৌঁছে দেওয়ার জায়গাটাতে এখন আমাদের ঘাটতি রয়েছে। এবারে আরেকটু জানতে চাই যে এই যে বিভিন্ন কোডগুলো ফলো করে, এগুলো হয়তো বিভিন্ন ডেভেলপার যেগুলো হাই রাইটস তৈরি হচ্ছে সেক্ষেত্রে ফলো হচ্ছে, কিন্তু ব্যক্তি মালিকানার যেসব বাড়ি রয়েছে সেসব ক্ষেত্রে কি করণীয়? কোড কিন্তু আপনার 1 স্টোরি বিল্ডিং বা একটা টিন শেড থেকে শুরু করে 100 তলা বা 100 স্টোরি যেটাই বলেন, সবার জন্য সেম। ওখানে বিভিন্নভাবে এটা দেয়া আছে, এটা সবাইকে ফলো করা উচিত। ফলো করলে তার জন্যই ভালো। যেমন কোড ফলো করলে আপনার দেখা যাচ্ছে অনেক, শুধু ভূমিকম্প না, আপনার তো ফায়ার হ্যাজার্ড হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আপনি ফায়ার হ্যাজার্ড হলে আপনাকে তো একজন আপনাকে রেস্কিউ করবে, সে অপরচুনিটি থাকতে হবে। আপনি কোড ফলো করলে আপনার ওই রেস্কিউ স্পেসগুলো বা রুটগুলো ঠিক থাকবে, কিন্তু আপনি ফলো যদি না করেন তাহলে ওটা থাকবে না। সো এটা আপনাকে বুঝতে হবে। ওই যে বললাম সচেতনতাটা হচ্ছে জরুরি। আপনাকে কোডটা তো আপনার জন্য, আমাদের জন্যই করা, এটা আমাদের জন্যই ফলো করতে হবে, সেটা জন্য আমাদের উদ্যোগী হতে হবে। আমাদের এটা চ্যালেঞ্জ নিতে হয়। আমরা অনেক সময় বলি, কিন্তু যাদের জন্য করি তারা অনেক সময় মানতে চান না, তাতে অনেক কষ্ট হয় বোঝাতে, তারপরেও তারা মানতে চান না। এই মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে ব্যস্ত হচ্ছে আমি কিছু প্রথমত প্রফেশনাল কাজ নিয়ে এই মুহূর্তে খুব ব্যস্ত আছি। কতগুলো কিছু কিছু নতুন কাজ করছি, যে কিছুক্ষণ আগে বললেন প্রিমিটেক ইন্ডাস্ট্রি, তারপর আমরা আরেকটা প্রজেক্ট করছি। যেমন প্রিমিটেক ইন্ডাস্ট্রিটা একটা মজার জিনিস হচ্ছে, এটা হচ্ছে মিরসরাইতে, এটা হচ্ছে একটা ফিল্ড ল্যান্ডের উপরে এবং কোস্টাল এরিয়া, এখানে অনেক বাতাস, তারপর সয়েল কন্ডিশন খুব খারাপ। তো আমরা বিল্ডিংটা করার সময় আমার যে ইঞ্জিনিয়ারিং পার্টনার, ওনার একটা এখানে সুন্দরগ্রাম একটা স্ট্রাকচার করেছি। ক্লায়েন্ট আমাদের যিনি বানাচ্ছেন প্রিমিটেক, আমরা অনেক বড় প্রজেক্ট, 40 একরের উপরে প্রজেক্ট। তো ওনাকে আমরা অনেক সাশ্রয়ী একটা ডিজাইন করে দিচ্ছি এবং সাস্টেনেবিলিটির মধ্যে, যেটা ওনাকে অনেক, কারণ একটা ইন্ডাস্ট্রি মানে হচ্ছে আপনার যত কস্ট কমিয়ে আপনি প্রোডাকশন করতে পারবেন, ওনার জন্য ততটা ভালো। এটা আমরা বেশি মনোযোগ দিয়েছি। যেমন ইকোনমিক জোনের ভিতরে, হ্যাঁ হ্যাঁ। সো ওখানে আমরা স্পেশাল কিছু স্ট্রাকচারাল সিস্টেম ফলো করে কাজ করাতে প্রজেক্ট অনেক ভাইবল হয়েছে এবং এটা একটা সিঙ্ক্রোনাইজ আর্কিটেকচার হয়েছে। যেমন স্ট্রাকচারাল ডিজাইনার আমি যেরকম চাচ্ছি, স্ট্রাকচারাল ডিজাইনার, কাঠামোগত ইঞ্জিনিয়ার, উনি সেটাকেই করে দিচ্ছেন। অনেক সময় পারা যায় না, তো যেটা পারা যায় সেটা একটা সিঙ্ক্রোনাইজ আর্কিটেকচার হয় আর কি, সুন্দর একটা আর্কিটেকচার স্থাপত্য হয়। ওই প্রজেক্টটা করতে যেই আমরা আরেকটা নতুন প্রজেক্ট করছি, ওইটাও একই সিস্টেম ফলো করে। ওটা প্রিমিটেক, এটা হচ্ছে কিয়াম, আপনার শুনে কিয়াম মেটাল, ওদের একটা প্রজেক্ট করছে নতুন একটা। আর আরেকটা এই মুহূর্তে যেটা ব্যস্ততা, আরেকটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা, সবাই তো নাম জানেন, টমসন ব্রিজ নামে একটা স্থান আছে। তো ওইখানে আরেকটা স্ট্রাকচার হচ্ছে আর্মিদের। আমি গতকালই ওখান থেকে এসেছি, আমাদের সেনাপ্রধান উনি ওটা উদ্বোধন করেছেন কালকে। বাহ, চমৎকার। যেটি আপনি বলছিলেন আপনার প্রথম পার্টনার বিদেশে চলে গেছেন এবং তিনি সেখানে এখন রেজিস্টার্ড আর্কিটেক্ট, কিন্তু আমি যেটা শুনেছি যে বাংলাদেশে আর্কিটেকচারদের সম্ভাবনা অনেক বেশি এবং তার প্রসপেক্টও অনেক বেশি, যে কারণে খুব বেশি দেশের বাইরে যাবার প্রয়োজন হয় না, কারণ সেখানে কসমোপলিটান সিটিতে এমনিতেই আর্কিটেকচারদের একটা অবস্থান তৈরি হয়ে আছে। তা আপনি কি বলেন যে যারা স্থাপত্যবিদ্যা পড়তে চায় বাংলাদেশে তাদের সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ তো এখন হিউজ সম্ভাবনার একটা দেশ। সো এখানে অবশ্যই আর্কিটেক্টদের, এবং আপনি দেখবেন যখন সুন্দর সুন্দর আর্কিটেক্ট স্থাপত্য হচ্ছে, যেটা মাঝে মাঝে ঈর্ষান্বিত হয়ে যে আমি কেন এরকম পারছি না। তো ভালো ভালো আর্কিটেক্ট আসছেন, সুন্দর সুন্দর কাজ করছেন, এবং ওই যেটা বললাম সব প্রত্যেকেই কিন্তু সাস্টেইনেবিলিটি, তারপর হচ্ছে এগুলো নিয়ে কাজ করছেন, এবং ভালো ভালো আরও আমাদের সামনে ভালো ভালো স্থাপত্য হবে আশা করি। হ্যাঁ, দেশে অনেক স্কোপ আছে, তো আমার সবাই, কিন্তু আমার মনে হয় যে দেশে কাজ করার জন্য সবাইকে একটু উচ্চতর বা আরেকটু বা ডিগ্রি বা অন্য কিছু নিয়ে দেশে যদি ফিরে আসতে পারে, দেশের জন্য আরও ভালো হবে। কারণ হচ্ছে যে আমাদের এডুকেশনটা, সে আমেরিকায় বলি, ইউএসএ বলি, ইউরোপ বলি, আমাদের থেকে অনেক আগান, ওদের থেকেই তো আমরা পেয়েছি। তো ওইখান থেকে যদি ওদের
জিনিসগুলো ওখানে আরো ভালো স্থপতিদের সাথে কাজ করে বা করে দেশে আসলে তখন আমাদের জন্য আরো ভালো হবে। শেখার আসলে কোনো শেষ নেই, এবং সেই শেখার সমুদ্র থেকে যদি একটু নুড়ি, একটু বালু সবকিছু মিলে আহরণ করা যায়, তখন হয়তো আমাদের দেশকে আমরা সমৃদ্ধ করতে পারবো। অবশ্যই অবশ্যই। অনেক ভালো বলেছেন। আজকে সকালটিকে সুন্দর করে তুলবার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন।